কুরআন শরীফ শুদ্ধ করিয়া পড়িবার সহজ পদ্ধতি অর্থাৎ আমরা 18টি নিয়মের মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনাদেরকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে পড়ানোর বা শেখানোর চেষ্টা করব। যদি আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ 18টা নিয়ম শিখে আপনারা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে শিখতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনারা রিডিং পড়তে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না ইনশাআল্লাহ। যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমি এমন 18টা নিয়ম শিখিয়ে দেব যে 18টা নিয়মের মাধ্যমে আপনারা খুব সহজেই কোরআন মাজিদটা পড়তে পারবেন। তো চলুন শুরু করি। 1 নম্বর নিয়মটা হচ্ছে সংক্ষিপ্ত মাখরাজ। দেখুন, আমাদের প্রথমেই মাখরাজ বুঝতে হবে বা মাখরাজ জানতে হবে। যদি প্রত্যেকটা হরফে মাখরাজ আপনি না জানেন, না বোঝেন, তাহলে কিন্তু কোরআন মাজিদ পড়া সহ্য হবে না। তো এই জন্য আমাদেরকে মাখরাজটা আগে বুঝতে হবে। সংক্ষিপ্ত মাখরাজ হচ্ছে হরফে হালকি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টা হরফ আমরা হলক থেকে অর্থাৎ কণ্ঠনালী থেকে আমরা এই 6টা হরফ উচ্চারণ করি, যে কারণে এই 6টা হরফকে হরফে হালকি বলা হয়। অর্থাৎ হামজা, হাট আমরা হলকের শুরু থেকে বা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ করব। আইন, হা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ করব। গইন, খ কণ্ঠনালীর শেষ থেকে আমরা উচ্চারণ করব। হরফে শাফউই হচ্ছে 2 ঠোঁট হতে ফা, ওয়াও, বা, মিম এই 4টা হরফ উচ্চারিত হয়। ফাটা হচ্ছে উপরে 2 দাঁত নিচে ঠোঁটের পেটে লাগিয়ে আমরা ফাটা উচ্চারণ করব। আর ওয়াও বা মিম 2 ঠোঁট হতে ওয়াওটা 2 ঠোঁট গোল করে, বাটা 2 ঠোঁট মিলে, আর মিমটা 2 ঠোঁটের শুকনো অংশ মিলে আমরা উচ্চারিত করব। ফা, ওয়াও, বা, মিম এরকম। আর হরফে ওয়াস্তি হচ্ছে 18টি। অর্থাৎ এই 18টি হরফ হচ্ছে আমরা জিহবা দিয়ে উচ্চারণ করি, অর্থাৎ জিহবা ও তালু বা দাঁতের সাহায্যে উচ্চারণ করি। কফ, কাফ, জিম, শিন, ইয়া। আমি বলে দিই মাখরাজগুলা। কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে, কফ মোটা করবেন। আর কাফটা একটু আগে বাড়াইয়া উপরে তালুর সঙ্গে লাগাবেন, জিহ্বার গোড়াটা পাতলা করে। কাফ। জিম, শিন, ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে, জিম, শিন, ইয়া। লদ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লদ। লাম জিহ্বার আগার কিনারা উপরের মারি দাঁতের সঙ্গে লাগবে, লাম। নুন জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে, নুন। র জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে, র। ত, দাল, তা 3টা হরফ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, ত, দাল, তা। সদ, সিন, জা এই 3টা মাখরাজ জিহ্বাটা নিচের দাঁতের মাঝে লাগাবেন, সদ, সিন, জা। য, জাল, সা জিহ্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই 3টা হরফ উচ্চারণ করবেন, য, জাল, সা। তারপরটা হচ্ছে মুখের খালি জায়গা হয়তো মধ্য হরফ পড়া যায়। মধ্য হরফ 3টা, জবরের পর খালি আলিফ, পেশের পর জজমলা ওয়াও এবং জেরের পর জজমলা ইয়া আসলে তাকে মাঝে হরফ বলা হবে। মাঝে হরফ হইলে 1 লিপ পরিমাণ টেনে পড়তে হবে, বাবু, বি এটা। আর শেষেরটা হচ্ছে নাকের ভাষা হয়তো গুণ্য উচ্চারিত হয়, অর্থাৎ যখন মিমের উপরে তাসদিদ থাকবে, নুনের উপরে তাসদিদ থাকবে, তখন এটাকে গুন্না বলা হয়। আমরা গুন্নাটা উচ্চারণ করব, আম্মা, আন্না এরকম। এই হলো মাখরাজের নিয়মগুলো। আমরা 17টা মাখরাজ এই সংক্ষেপে আমরা শিখে ফেললাম। তারপরে আমরা এখন 2 নম্বর নিয়ম শিখব, তামিজে হরফ, অর্থাৎ হরফের পার্থক্য বা উচ্চারণের পার্থক্য। এটা হলো 2 নম্বর নিয়ম। আমরা 18 নম্বরের 1 নম্বর নিয়ম শিখে ফেলছি, এখন 2 নম্বর নিয়মে চলে আসছি। দেখুন, 1 নম্বর নিয়মটা আমরা মাখরাজ জানলাম, প্রত্যেকটা হরফের মাখরাজ জানলাম, এবং 2 নম্বর নিয়মটা হচ্ছে প্রত্যেকটা হরফের উচ্চারণের পার্থক্য। এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে, না হলে কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে না। এইগুলো হচ্ছে আসল বিষয়। দেখুন, ত এবং তার মাখরাজ কিন্তু একই, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, তবে তটা মোটা হবে, ত, আর তা পাতলা হবে, তা পাতলা। ত মোটা আর তা চিকন, মানে পাতলা করবেন, তা এরকম ভাবে। তারপর হচ্ছে হা এবং হচ্ছে হা। এখানে 2টা হরফ, একটা হচ্ছে হা, এই যে হাটা এটা আমরা হলকের মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়ে উচ্চারণ করব, হা এরকম। আর এটা হচ্ছে হা, আমরা হলকের শুরু হইতে আওয়াজের মানে সহজ আওয়াজে উচ্চারণ করব, হা এরকম। এটা চাপ দিয়ে হা, আর এটা নর্মাল ভাবে হা এরকম। এই 2টা হরফ উচ্চারণ আপনাকে ভালো করে বুঝতে হবে।
তারপর হচ্ছে যা এবং জিম। এই যাটা হলো জিহ্বাটা নিচে যাতে মাজা লাগবে যা, আর জিম জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিমটা উচ্চারণ করতে হবে জিম। অর্থাৎ জিম যখন উচ্চারণ করবেন জিহ্বাটা দাঁতে লাগবে না, আর যাটা যখন উচ্চারণ করবেন জিহ্বাটা তালুতে লাগবে না। জিমের জায়গা থেকে যা উচ্চারণ করা যাবে না, যাটা জিহ্বাটা নিচে যাতে মাজা লাগিয়ে উচ্চারণ করবেন যা, এটা হবে জিম এরকম। তারপরে সা সিন সদ। দেখুন এই সাটা আমরা জিহ্বাটা উপরে দাঁতের আগে লাগাবো পাতলা করে, জিহ্বাটা যেন নিচে দাঁতের না লাগে, উপরে দাঁতের আগে লাগিয়ে আমরা সাট উচ্চারণ করবো পাতলা করে সা। সিনটা জিহ্বাটা নিচে দাঁতের মাঝখানে লাগাবো সিন, আর সদ জিহ্বাটা নিচে দাঁতের মাঝে লাগবে, তবে সদ মোটা হবে। সিন পাতলা সদ মোটা সদ এরকম সদ, এটা হবে সিন, এটা সা পাতলা হবে সা এরকম। তারপরে দদ দাল। তো দদ হলে জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগবে দদ মোটা করে, আর ভটা হলে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে র। আর এটা কিন্তু ডাল হবে না, আচ্ছা ডালই লেখছে হ্যাঁ। আর ডালটা হবে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ডাল এরকম। এখানে দদ এবং ডালের মধ্যে আমরা একটু উচ্চারণ ভুল করি, দদ মোটো হবে ডাল পাতলা হবে, আর জটা মোটো হবে, তবে দদের মাখরাজ এবং জর মাখরাজ কিন্তু আলাদা। তারপর দেখুন জ এবং জাল দিছে, জ এবং জাল দুইটা হরফের মাখরাজ একই হয়, জিহ্বাটা উপর দাঁতের আগাই লাগে, তবে জটা মোটো হবে জালটা পাতলা হবে, এটা হবে জ, এটা হবে জাল পাতলা করে। কাফ এবং কফ, কফ মোটা করতে হবে কফ, আর কাফটা পাতলা করতে হবে কাফ এরকম। ওয়াও দুই ঠোঁট গোল করিয়া উচ্চারণ করতে হবে ওয়াও, বা দুই ঠোঁটের ভিজা জায়গা হতে বাট উচ্চারণ করতে হবে, মানে দুই ঠোঁটের ভিজা অংশ মিলিয়ে বা। মিমটা দুই ঠোঁটের শুকনো অংশে মিলিয়ে মিম উচ্চারণ করতে হবে মিম এরকম। তারপর গইন হচ্ছে আমরা মোটা করব গইন এরকম কণ্ঠনালীর শেষ থেকে, খটা মোটা করব কণ্ঠনালীর শেষ থেকে গইন খ এরকম ভাবে। তো এই হচ্ছে আমাদের দুটো নিয়ম শিখলাম। এখন 3 নম্বর নিয়মটা হচ্ছে আলিফ সবসময় খালি থাকে শিক্ষা, অর্থাৎ আলিফের উপর যখন জবর থাকবে, যখন জের থাকবে, যখন পেশ থাকবে অথবা সাকিন থাকবে, তখন সেই আলিফকে হামজা বলা হবে। এটা আপনারা একটু মনে রাখবেন। এখন শিখব 4 নম্বর নিয়মটা। দেখুন 3 নম্বর নিয়মটা কিন্তু শেষ, এখন নিয়মগুলো সব ছোটো ছোটো। আলিফ সবসময় খালি থাকে, যখন আলিফের উপর জবর জের পেশ থাকবে তখনই কিন্তু সেই আলিফকে হামজা বলা হবে। তখন বলতে হবে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ এরকমভাবে। আর 4 নম্বর নিয়মটা হচ্ছে হরকত। এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে। আমি সংক্ষেপে সব বুঝিয়ে দেব। এখানে দেখুন এই যে 8টি হরফ খ, গইন, সদ, দদ, ত, জ, কফ এবং র, এই 8টা হরফ যখন আমরা উচ্চারণ করব অবশ্যই মোটা করব। যেমন খ জবর খা বলবো না, খ বলবো, এই যে লেখা আছে বাংলাতে দেখুন খ জবর খ, গইন জবর গ, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, স ত জবর ত, জ জবর র, কফ জবর ক, র জবর র, এরকম আমরা উচ্চারণ করব। খ জবর খা বলবেন না, গইন জবর গা বলবেন না, সদ জবর সা বলবেন না, দদ জবর দা বলবেন না, এরকম বলবেন না। খ, গ, স, দ, ত, জ, ক, র এরকমভাবে উচ্চারণ করতে হবে। তারপর হচ্ছে হরকতের উচ্চারণের, অর্থাৎ হরকতের উচ্চারণ হরফের উপর দিয়া। হরকত হচ্ছে যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, এটা মনে রাখবেন। যেমন হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, আ ই উ। এখন আলিফের উপরে জবর জের পেশ থাকিলে সেই আলিফকেও হামজা বলা হবে। তাহলে এটা বলতে হবে হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, আ ই উ। তো এটা আমরা কণ্ঠনালীর শুরু থেকে বললাম, কিন্তু আইনটা একটু মাঝখান দিয়ে বলতে হবে চাপ দিয়ে। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। এটা হচ্ছে হা, আর এটা হচ্ছে হা। এটা নর্মালভাবে বলবো হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। এটা চাপ দিয়ে বলতে হবে হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। তো এই যে উচ্চারণগুলো আপনাকে বুঝতে হবে।
তো এখন যদি আমরা শব্দ গঠন করি হামজা জবর আ হা জবর হা আহা দাল জবর দা আহাদা হামজা জবর আ খ জবর খ আখ দাল জবর দা আখদা হামজা জবর আ মিম জবর মা আমা র জবর র আমার জবর দিয়ে বললাম। এখন জের দিয়ে বা জের বি শিন জের শি বিশি র জের রি বিশি রি غين جرغي سين جرسي غسي لام جلي غسلي ميم جرمي ثا جرثي مثي لام جلي مثلي পেশ দিয়ে লাম পেশ লু ত পেশ তু লুতু ফা পেশ ফু লুতুফু হামজা পেশ উ ফা পেশ ফু উফু কফ পেশ কু উফুকু غين পেশ গু লাম পেশ লু গুলু বা পেশ বু গুলুবু এরকম ভাবে। 5 নম্বর নিয়মটা হলো তানভিন উচ্চারণ যাহা নুনের মতো শিক্ষা। তানভিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে, আর নুনের মতো মানে হচ্ছে এই তানভিনের ভিতরে একটা নুন সাকিন গোপন থাকে, এজন্য বলা হচ্ছে উচ্চারণ নুনের মতো। তো দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিন উচ্চারণ আমরা তাড়াতাড়ি করে পড়ব। তো এরকম মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। এটা হলো 5 নম্বর নিয়মটা শিখতেছি আমরা। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, ওয়ান উইন উন। বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন এরকম। এখন এখানে আছে ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। শব্দ গঠন মিম জবর মা, সা জবর সা, মাসালাম দুই জবর লান, মাসালান সা জবর সা, মিম জবর মা, সামানুন দুই জবর নান, সামানান মিম জবর মা, র জবর র, মারদ দুই জবর দন, মারদন এরকম। রসমে খত অর্থাৎ দুই জবরের সাথে যদি আলিফ পড়া যায় না, এখানে এই যে দেখুন ফা আলিফ দুই জবর ফান না বলে আমরা ফা দুই জবর ফান বলছি। তো এই যে আলিফটা এটাকে মূলত রসমে খত বলা হয়। এই আলিফ আমরা এখানে পড়বো না, এটাই বোঝানো হয়েছে। এখন আমরা 6 নম্বর নিয়মটা শিখব। যে 6 নম্বর নিয়মটা হলো জজমওয়ালা হরফ। জজমওয়ালা হরফ হচ্ছে কাকে বলে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই যে হরফ উপরে চিহ্ন দেখছেন গোল চিহ্ন, এটাকে মূলত জজমের চিহ্ন বলা হয়। তো এই জজমওয়ালা হরফটা হরকতের সাথেই পড়তে হয়। তো এখানে লেখা আছে যে আরবি 23টি হরফের মাঝে 5টি হরফে যদি জজম থাকে তাহলে কলকলা হয়। আমি কলকলাগুলো বলে দিব। যেমন এটা হবে হামজাকে ধরবে তাকে, তাহলে জজমওয়ালা হরফ পড়ার নিয়মটা হলো জজমওয়ালা হরফ তাহার ডান দিকে হরকতের সাথে একত্রে একবার মিল করে পড়তে হয়। এরকম হামজাহ তা জবর আত, হামজাহ তা জের ইত, হামজাহ তা পেশ উত, হামজা থা জবর আত, হামজা থা জের ইস, হামজা থা পেশ উস, হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, হামজা খ জবর আখ, হামজা খ জের ইখ, হামজা খ পেশ উখ। শব্দ গঠন হামজাকে কাফকে ধরবে, হামজা কাফ জবর আক, র জবর র, আক র, মিম জবর মা, আক র মা, হামজা হা জের ইহ, দাল জের দি, ইহ দি, বা আইন জবর বা, দাল পেশ দু, বা দু, খলাম জবর খল, কফ দুই জবর কন, খল কন এরকম। আর যদি এই যে কফ ত বা জিম দাল এই 5টা হরফের উপর জজম থাকে তাহলে কি করতে হবে? কলকলা করতে হবে। এটা 7 নম্বর নিয়ম, কলকলা করতে হবে। কলকলা কিভাবে করব? কফ এবং ত যেহেতু মোটা হরফ তাই কফ তো মোটা করে কলকলা করব। হামজাহ কফ জবর আক এরকম, হামজাহ কফ জের ইক, হামজাহ কফ পেশ উক, হামজাহ ত জবর আত, হামজাহ ত জের ইত, হামজাহ ত পেশ উত এরকম কলকলা হবে। আর বাটা হবে পাতলা। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ এরকম। এখন শব্দ গঠন দেখি। নুন কফ জবর না ক, আইন দুই জবর আন, না ক আন, হামজা কফ জের ইক, র হামজা জবর র, ধাক্কা দেবেন, ইক র, হামজা কফ পেশ উক, সিন জের সি, উক সি, মিম পেশ মু, উক সি মু, বা ত জবর বা ত, শিন দুই জবর শান, বা ত শান এরকম ভাবে পড়বেন।
এখন হলো 8 নম্বর নিয়ম হলো তাসদিদওয়ালা হরফ। জজমওয়ালা হরফের মধ্যে আমরা তাসদিদওয়ালা হরফটা পড়ব, তবে তাসদিদওয়ালা হরফটা 2 বার পড়তে হয়। এখানে নুন এবং মিমটা একটু ব্যতিক্রম। নুনে এবং মিমে যদি তাসদিদ থাকে তাহলে গণ্য করবেন, আর নুন মিম বাদে অন্য হরফের উপর তাসদিদ থাকলে মিলিয়ে পড়বেন ডাবল করে। যেমন হামজাকে বাকে ধরবে, হামজা বা জবর আব্বা জবর বা আব্বা, হামজা বা জবর আব। যেহেতু তাসদিদ নিচে জেডটা তাহলে বা নিচে জেড, বা জের বি আব্বি, হামজা বা জবর আব্বা পেশ বু আব্বু। আবার হামজা বা জের ইব্বা জবর বা ইব্বা, হামজা বা জের ইব্বা জের বি ইব্বি, হামজা বা জের ইব্বা পেশ বু ইব্বু, হামজা বা পেশ উব্বা জবর বা উব্বা, হামজা বা পেশ উব্বা জের বি উব্বি, হামজা বা পেশ উব্বা পেশ বু উব্বু। তারপরে শব্দ গঠন, বাপ রগে বাগে রগে ধরবে, বা র পেশ বুর র জের রে বুর রে, জা জবর জা বুর রে জা, হা صاد পেশ হুস صاد জের সই হুস সই, লাম জবর লা হুস সইলা, صاد দাল জবর صاد দাল জবর দা সদ্দা, কফ জবর ক সদ্দাক। এরকম 9 নম্বর নিয়মটা হলো ওয়াজিব গুন্নার, অর্থাৎ বলছিলাম নুনে এবং মিমে তাসদিদ থাকলে গুন্না করতে হবে, যাকে ওয়াজিব গুন্না বলা হয়। এটা হলো 9 নম্বর নিয়মটা। যেমন এরকম হামজা মিম জবর আম, মিম জবর মা আম্মা, হামজা মিম জবর আম, মিম জের মি আম্মি, হামজা মিম জবর আম, মিম পেশ মু আম্মু, হামজা মিম জের ইম, মিম জবর মা ইম্মা, হামজা মিম জের ইম, মিম জের মি ইম্মি, হামজা মিম জের ইম, মিম পেশ মু ইম্মু। মিমের গুন্নাটা অবশ্যই 2 ঠোঁট মিলে গুন্না করবেন। নুনেরটা হবে হামজা নুন জবর আন, নুন জবর না আন্না, হামজা নুন জবর আন, নুন জের নি আন্নি, হামজা নুন জবর আন, নুন পেশ নু আন্নু, হামজা নুন জের ইন, নুন জবর না ইন্না, হামজা নুন জের ইন, নুন জের নি ইন্নি, হামজা নুন জের ইন, নুন পেশ নু ইন্নু। এরকম করবেন। শব্দগণ করি, হামজা মিম জবর আম, মিম নুন জবর মান আম্মান, হামজা মিম পেশ মিম জবর মা উম্মা, তা 2 পেশ তুন উম্মাতুন, সা মিম পেশ সুম, মিম জবর মা সুম্মা, জিম জবর জা, হা নুন জবর হান গুণ হবে জাহান, নুন জবর না জাহান্না, মিম পেশ মু জাহান্নামু, মিম ত পেশ মু ত কলকলা, মিম জবর মা মো ত মা, হামজা নুন জের ইন গুণ হবে মো ত মা ইন, নুন জবর না তা 2 পেশ তুন মো ত মা ইন্নাতুন। এরকম 10 নম্বর নিয়মটা হচ্ছে, এখন আমরা শিখব মাদ, অর্থাৎ টানিয়া বা দীর্ঘ করিয়া পরিবার নাম হলো মাদ বা মদ। তো আমি মাদগুলো আপনাদেরকে সংক্ষেপে আমার মতো বুঝিয়ে দেই। এখানে যা লেখা আছে এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তো মাদের হরফ হলো 3টা, আলিফ ওয়াও ইয়া। আর মাদ কাকে বলে? মাদ হচ্ছে হরকতের উচ্চারণ মানে টেনে পড়াকে মাদ বলে। 2টা জবরের উচ্চারণ মানে 2টা হরকত উচ্চারণ পড়ার সময় যতটুকু সময় লাগে, যেমন বা জবর বা, বা জবর বা, বাবা, তো মাদ হবে ঠিক ততটুকু টান, বা, বা পেশ বু, বা পেশ বু, বু বু বু, বাজের বি, বাজের বি, বি বি বি, এরকম ভাবে। তাহলে এখানে বুঝে নেন, জবরের পর যদি খালি আলিফ আসে, পেশের পর জজমালা ওয়াও এবং এটা জের হবে এখানে। তো জেরের পর যদি জজমালা ইয়া আসে তাহলে তাকে বলা হবে মাদের হরফ। জবরের পর খালি আলিফ, পেশের পর জজমালা ওয়াও, জেরের পর জজমালা ইয়া হইলে মাদের হরফ হয়। মাদের হরফ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এক আলিফ পরিমাণ টান কতটুকু? 2টা হরকত পড়িবার সময় যতটুকু সময় লাগে ততটুকু এক আলিফ মাদ, যেমন বা বা, বা, বু বু বু, বি বি বি, এরকম। এটা হলো মাদ গেল। তারপরে হচ্ছে লিনের হরফ। লিনের হরফ হলো 2টা, ওয়াও এবং ইয়া। যখন জবরের পর জজমালা ওয়াও আসবে, আবার জবরের পরেই জজমালা ইয়া আসবে, তখনই তাকে লিনের হরফ বলা হবে। লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়িতে হয়, যেমন বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই, এরকম ভাবে। যে কয়টি মাদ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় আমরা সেই কয়টা মাদ এখন শিখব। অর্থাৎ
আমরা তো প্রথমে শিখলাম যে জবরের পর খালি আলিফ, পেশের পর জজমালা ওয়াও, জেরের পর জজমালা ইয়া আসলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন বা, আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, তা আলিফ জবর তা, সা তা ওয়াও পেশ তু, তা ইয়া জের তি। এরকম ভাবে জবর পর খালি আলিফ, পেশের পর জজমালা ওয়াও, জের পর জজমালা ইয়া আসলে সেটা মা দেখলে টান দিবেন। আরেকটা মাদ হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে, খারা জবর খারাজের উল্টা পেশকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এক মদের হরফ বলা হয়। যেমন হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা, বাজের বিহা খারাজের হি, বিহি, লাম জবর লাহা উল্টা পেশ হু, লাহু, এরকম। তারপরে আরেকটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে যে যদি ওয়াকফের অবস্থায় তানভিনে দুইটা জবর থাকে তাহলে সেখানে ওয়াকফ করলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন আফ ওয়াজান, হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম দুই জবর জানাস, আফ ওয়াজান, থামলে হবে আফ ওয়াজা, একটা টান দিব। তা ওয়াও জবর তাও, ওয়াও জবর ওয়া, তাও ওয়া বা, আলিফ দুই জবর বান, তাও ওয়া বান, থামলে হবে তাও ওয়া বা। হা পেশ দাল দুই জবর দান, হুদান আছে, থামলে হবে হুদা। তার মানে আমরা এখান থেকে বুঝতেই পারলাম যে ওয়াকফের অবস্থায় দুইটা জবর পাইলে সেখানে আমরা এক আলিফ পরিমাণ টান দেব। তারপর আরেকটা টান হচ্ছে মধ্যে লিন, অর্থাৎ লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ করি তাহলে সেইখানে এক আলিফ টান দিয়ে পরের হরফটাকে সাকিন ধরতে হবে, আর এটাকে বলা হবে মধ্যে লিন। যেমন এখানে আছে নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাও মুন, থামলে হবে নাউম। বা ইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাইতুন, থামলে হবে বাইত। খ ওয়াও জবর খ, ফা দুই পেশ ফুন, খাউফুন, থামলে হবে খাউফ। এরকম ভাবে আমরা মধ্যে লিনটা করব। এই হচ্ছে আমাদের এক আলিফ পরিমাণ টান গেল। এখন শিখবো হলো 3 আলিফ টানিয়ে পড়িতে হয় দুইটা মাদে। এক হচ্ছে যদি মদের হরফের পরের হরফে ওয়াকফ করি তাহলে তাকে মধ্যে আরজি বলা হবে। যেমন রহিমুন, হাই আজের হি, মিম ওয়াপেশ মু, সিন আলিফ জবর সা, এগুলো হলো মদের হরফ। আর মদের হরফের পরের হরফে আমরা থামবো, আর মদের হরফের পরের হরফে থামলেই তাকে মধ্যে আরজি বলা হবে। সেই মাদে 3 আলিফ টান দিয়ে পরের হরফে সাকিন করতে হবে। যেমন রহিম, তা'লামুন, হিসাব, এরকম ভাবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা মাদ হচ্ছে যদি মাদের হরফ উপরে এরকম চিকন চিহ্ন বামে যে হামজা আসবে তাহলে তাকে মধ্যে মুনফাসিল বলা হবে। মধ্যে মুনফাসিল 3 আলিফ পরিমাণ টান দিবেন। এই চিকন চিহ্ন যেখানে পাবেন সেই মাদে 3 আলিফ টান দিবেন। লা আ'বুদু ওয়া মা উনজিলা, এরকম। এখন আমরা চলে আসবো 4 আলিফ টানে পরিবার চিহ্নগুলা, অর্থাৎ এই যে মোটা চিহ্ন এইটা থাকলে সেই মাদে মানে সেই জায়গায় 4 আলিফ পরিমাণ টানতে হবে। যেমন আতু হা, এই যে হা আলিফ জবর হা, এর উপর মোটা চিহ্ন আসছে আর বামে তাসদিদ আসছে। তো এরকম মদের হরফ উপরে মোটা চিহ্ন বামে যদি তাসদিদ থাকে, মদের হরফ উপরে মোটা চিহ্ন বামে গলে হামজা থাকলে তাহলে সেই মাদে 4 পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে এই মাদকে বলা হবে মধ্যে মুত্তাসিল। মদের হরফ উপর মোটা চিহ্ন বামে গলে হামজা আসছে, তাহলে আমি এখানে শাহাদে 4 টান দেব। শা আ, এরকম। আর মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকে তাহলে সেই মাদের 4 টান দিয়ে পরের হরফটি ধরতে হবে। যেমন আতু হাজ, তারপর জিমকে ওয়াওকে ধরবে, মানে জিমকে নুনকে ধরবে, সরি নুনকে ধরে গুণ্য করতে হবে। এরকম আমি পড়ি আগে। আতু হাজু, এরকম। তারপরে এই মাদে আমরা 4 টান দিব। আল আনা, হরফ উপরে মোটা চিহ্ন তাহলে সে হরফটা 4 টানতে হয়। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাসিম মিম, হামিম, আইন সিন,
এরকম পড়তে হবে। তো আমাদের মাদের নিয়মগুলো গেল। এখন শিখব কোরআন মাজিদের 3 প্রকার গুণনা আছে। এক প্রকার গুণনা হচ্ছে ওয়াজিব, 2 হচ্ছে নুন সাকিন ও তানভিনের গুণনা, 3 আছে মিম সাকিনের গুণনা। তো আমরা কিন্তু ওয়াজিব গুণনাটা আগে শিখে আসছি, এখন আমরা নুন সাকিন ও তানভিনের গুণনা এবং মিম সাকিনের গুণনাটা শিখব। 11 নম্বর নিয়মটা হচ্ছে সংক্ষিপ্ত নুনের সাকিন ও তানভিনের গুণনা শিখব। তো নুন সাকিন কাকে বলে, যে এই যে নুনের পেজের চিহ্নটা এটাকে সাকিন বলা হয়। তো জজমলা নুনকে বা নুনের পেজের চিহ্নটা থাকলে তাকে নুন সাকিন বলা হবে, আর 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলা হবে। তো এই নুন সাকিন ও তানভিন আমরা গণনা করব। তো এখানে আরেকটা বিষয় বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে আমি প্রথমে বলেছিলাম যে তানভিনের মধ্যে একটা নুন সাকিন গোপন থাকে বা হাইট থাকে, যেমন বা নুন পেশ বুন, বা 2 পেশ বুন, বা নুন জের বিন, বা 2 জের বিন, বা নুন জবর বান, বা 2 জবর বান, একই কথা কিন্তু। তো এখানে দেখুন আমরা প্রথম যে নিয়মটা শিখব সেটা হচ্ছে, যদি নুন সাকিনের পরে বা থাকে, নুন সাকিনের পরে বা অথবা তানভিনের পরে বা থাকে, তাহলে সেখানে গুণনা করতে হবে। আর এই নুনটাকে আমরা একটা মিম বানিয়ে গুণনা করব, অর্থাৎ এই যে একটা মিম আছে, এই মিমটাকে মানে নুন সাকিনটা এখানে বদল হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন করে আমরা গুণনা করব। এরকম মিম বাদি সামিউম বাসীরুন, এরকম ভাবে। তো নুন সাকিন ও তানভিনের পরে হামজা হা আইন হা গইন খ লাম র, ভালো করে বুঝেন। নুন সাকিন ও 2 জবর 2 জের 2 পেশ মানে তানভিনের পরে এই 8টি হরফ বাদে অন্য যে কোনো হরফ আসলে সেখানে গণ্য হবে, আর এই 8টি হরফ আসলে গণ্য হবে না। তাহলে এখানে নুন সাকিনের পর ইয়া আসছে, আমরা মিমটাকে ইয়াকে ধরবো এবং গণ্য করবো, মিলা গণ্য করবো। মিম ইয়া জবর মাই, ইয়া ফা জবর ইয়াফ, আইন লাম জবর আল, মাই ইয়াফ আল। কফ ওয়াও জবর কও, মিম ইয়া 2 পেশ মুই, কও মুই, ইয়া আইন জবর ইয়া, কও মুই ইয়া, লাম জবর লা, মিম ওয়া পেশ মুন। তাহলে এখানে মুতে আমি 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করব। কও মুই ইয়ালামুন, কওমান তাজহালুন। এই তানবিনের পর এখানে তা আসছে, এটা ইকফা গুণনা। মানে এক কথায় হামজা হা আইন হা গইন খ লাম র, এই 6টা হরফ বাদে অন্য হরফ আসলে গুণনা করবেন। কওমান তাজহালুন, মিং গুণনা করবেন, মিং সামারহ, এরকম ভাবে। তো এরকম ভাবে কওমান তাজহালুনা মিং সামারাতিন। তো এরকম ভাবে আমরা গুণনাটা করব। এখানে দেখুন এই যে তানবিনের পর তা আসছে, এটা মিং বলছি মিং, কওমান বলছি মাং, এই যে মিং সামারাতিন, কওমান, এই যে কওমান তাজহালুন, এরকম গুণনাটা হবে। তারপর হচ্ছে নুন সাকিন তানবিনের পরে যদি 8টি হরফের কোনো হরফ আসে, তখন নুন ও সাকিন তানবিনকে কি করতে হবে, গুন্না ছাড়া পড়তে হবে, অর্থাৎ এখানে অর্থাৎ পরিষ্কার করে পড়তে হবে। আযাবুন আযীমুন, এই যে বুন বা 2 পাশে বুন গুন্না হবে না। আযাবুন আযীম, মিন আজালিন মির রাহমাতিন, এরকম ভাবে। 12 নম্বর নিয়ম হচ্ছে সংক্ষিপ্ত মিম সাকিনের গুন্না। মিম সাকিনের গুন্নাটা খুবই সহজ, যে মিম সাকিন হচ্ছে যেটাকে মিম সাকিন বলে, মিম সাকিনের পর যদি বা আসে মিম আসে তাহলে গুন্না হবে, আর মিম সাকিনের পর বা মিম ছাড়া অন্য হরফ আসলে গুণ্য হবে না। যেমন এখানে তার অজব তার মিম ইয়াজের মি, তার মিম সাকিনের পর বা আসতে গুণ্য হবে, তার মি হিম গুণ্য করবেন, তার মি হিম বিহিজারাতিন ওয়া হুম মুহতাদুন। এই যে এখানে মিম সাকিনের পর মিম আসছে, তো মিম সাকিনের পর বা এবং মিম সাকিনের পর মিম আসলে গুণ্য হবে, আর অন্য হরফ আসলে গুণ্য হবে না। যেমন এখানে দেখুন মিম সাকিনের পর ওয়াও আসতে গুণ্য করবেন না। আলাইহিম ওয়ালাদ্দাল্লিন কাইদাহুম ফি তাদলিল, এরকম ভাবে আর কি। তারপর 13 নম্বরটা হচ্ছে লফজ আল্লাহ লামকে মোটা ও চিকন করিবার পড়ার নিয়ম আর কি। যদি এই যে আল্লাহ শুধু লামের ডানে জবর ও পেশ আসে তাহলে আল্লাহ শুধু লামটা মোটা হবে, আর যদি জের আসে তাহলে পাতলা হবে। তাহলে এখানে দেখুন আমরা উদাহরণ দেখি। হা পেশ ওয়াও লামকে ধরছে যে আল্লাহ শুধু লামের ডানে জবর পেশ এবং পেশ, তাহলে মোটা। হা পেশ ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল লাম খরা জবর ল, হা পেশ ওয়াল্লাহ। র জবর রসিন ওয়া পেশ সু, রসুল লাম লাম পেশ লুল লাম খরা জবর ল, রসুলুল্লাহ, এরকম। আর জের আসলে পাতলা করবেন, বিসমিল্লাহি লিল্লাহ, এরকম ভাবে। তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন ইনশাআল্লাহ।
তো এখন আমরা শিখবো হচ্ছে 14 নম্বর নিয়ম, র হরফটা পড়ার নিয়ম। রর উপরে জবর থাকলে, রর উপরে পেশ থাকলে র মোটা হবে। র সাকিনের ডাইনে জবর অথবা র সাকিনের ডাইনে পেশ থাকলে র মোটা হবে। যেমন ইয়ার, ইয়া র জবর ইয়ার মোটা হবে। ইয়ার জিউনা, তুর জাউনা, রসুলুন রসুলুন, এরকম। আর র সাকিনের ডাইনে জের হলে র সাকিন পাতলা হবে। রিজ ফিরআউন, এরকম ভাবে। তারপর হচ্ছে হরফে মুস্তালিয়া 7টি, অর্থাৎ সদ, দ, ত, জ, গইন, খ, কফ। এই 7টা হরফ যদি র সাকিনের পরে আসে তাহলে র সাকিনে মোটা হবে, এর আগে জের আসলে মোটা হবে। যেমন ফিরকাতুন, মির সদ, এরকম। নুনে কুতনি হচ্ছে যদি ওয়াকফের অবস্থায় নুনের কুতনি আসে, ওয়াকফ ধরলে নুনের কুতনি পড়া যায় না, জামিআ আল্লাযী বলবো। আর যদি ওয়াকফ না ধরি তাহলে জামিআনিল্লাযী বলবো। লুমাজাহ আল্লাযী বলবো ওয়াকফ ধরলে, আর ওয়াকফ না ধরলে লুমাজাতিনিল্লাযী বলবো। তার মানে এখানে বুঝতে পারলাম যে ওয়াকফর অবস্থায় যদি নুনের কুতনি আসে, ওয়াকফ ধরলে নুনের কুতনি পড়ার দরকার নাই, মিল করে পড়লে অবশ্যই পড়তে হবে। 16 নম্বর নিয়মটা হলো সাক্তা, অর্থাৎ আওয়াজকে একটু বন্ধ রাখে, নিঃশ্বাসকে জায়গায় রাখে পড়াকে সাক্তা বলে। যেমন ওয়াকিলা মান রাক, মান এখানে এসে আমি থেমে গেছি, এটাকে মূলত সাক্তা বলা হয়। আর এই সাক্তা কোরআন মাজিদে 4 জায়গায় আছে। 17 নম্বর নিয়ম হচ্ছে ওয়াকফ শিক্ষা। এই সাক্তা, নুনের কুতনি, র হরফ কোথায় পাতলা হয় মোটা হয়, এগুলো নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। সর্বশেষ নিয়ম হচ্ছে ওয়াকফ ধরার নিয়ম বা ওয়াকফ করার নিয়ম। যেমন এই যে গোল চিহ্ন আসছে, এটা একটা ওয়াকফের চিহ্ন, আবার গোল চিহ্নের উপরে এরকম চিহ্ন থাকবে, এরকম। এই প্রত্যেকটাই কিন্তু ওয়াকফের একটা চিহ্ন। তো এগুলার পড়ার নিয়ম হচ্ছে, আমি এখানে বলে দিই, শুধু লাম আলিফ থাকলে আপনারা থামবেন না, মিলাই পড়বেন। লাম আলিফ ভিডিওতে এখানে যতগুলো চিহ্ন আসছে প্রত্যেকটা চিহ্ন আপনি থামতে পারেন, শর্টকাট। লাম আলিফ থাকলে এরকম, শুধু লাম আলিফ থাকলে থামবেন না, মিলাই পড়বেন। আয়াতের মাঝে থাকলে যদি এরকম ওয়াকফের উপরে লাম আলিফ থাকে তাহলে সেখানে থামতে পারেন, আর এরকম শুধু থাকলে আয়াতের মাঝে সেখানে থামবেন না, মিলাই পড়বেন। আর এটা বাদে প্রত্যেকটা চিহ্ন পাইলে আপনারা থামতে পারবেন, খুবই সুন্দর। তা বলে 18 নম্বর নিয়মটা হচ্ছে আনা শব্দ পড়ার নিয়ম। অর্থাৎ আনা শব্দটা হচ্ছে কোরআন মাজিদের মধ্যে 4 জায়গায় টানা হয়, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। সূরা লোকমান 15 নম্বর আয়াত, আনাবু সূরা জুমারের 17 নম্বর আয়াত, আনামিলা সূরা আলে ইমরান 119 নম্বর আয়াত, আর আনাসিয়া সূরা ফুরকান 49 নম্বর আয়াত। এই 4 জায়গায় আপনি আনা শব্দ টানতে পারবেন। আর এই 4 জায়গায় বাদে অন্য জায়গায় আপনি যতগুলো আনা শব্দ পাবেন না কেন সেখানে টান দেওয়া যাবে না। তো এই আনা শব্দ নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, আপনারা আমার অন্য ভিডিও দেখে এগুলো একটু ভালো করে শিখে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন, আর অবশ্যই আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর অবশ্যই প্লিজ আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।